জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রোগ্রাম অনার্স তৃতীয় বর্ষ, কোর্স কোড 231607। কোর্সের নাম আধুনিক ইউরোপের ইতিহাস। লেকচার নাম্বার 6। লেকচারের শিরোনাম প্রাচ্য সমস্যা এবং গ্রিক স্বাধীনতা যুদ্ধ। আমি ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, এমসি কলেজ, সিলেট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সূচনা স্লাইডে আমি বলেছি আজকে লেকচারের শিরোনাম বলকান সমস্যা এবং গ্রিক স্বাধীনতা যুদ্ধ। বা প্রাচ্য সমস্যা এবং গ্রিক স্বাধীনতা যুদ্ধ। এই পর্যায়ে আমরা আলোচনা করব প্রাচ্য সমস্যা সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিকট প্রাচ্য সমস্যার অপর নাম পূর্বাঞ্চল সমস্যা বা বলকান সমস্যা। প্রাচ্য সমস্যা শক্তিসমূহ একদিকে উসমানীয় সুলতান, তুরস্কের উসমানীয় সুলতান, অন্যদিকে ইউরোপের পূর্বাঞ্চলীয় জাতিসমূহ ও তাদের বিরোধ। বলকান বা পূর্বাঞ্চলীয় জাতিসমূহ সার্বীয়, বুলগেরীয়, গ্রিক, আলবেনীয়, স্লাভ, এরা সবাই উসমানীয় সাম্রাজ্যের শাসনাধীন ছিলেন। জড়িত পিছনের শক্তিসমূহ রাশিয়া, ফ্রান্স, অস্ট্রিয়া ও ইংল্যান্ড। কৃষ্ণকায় মুসলমানের বিপরীতে শ্বেতকার খ্রিস্টীয় ধর্মাবলম্বীর বিদ্বেষ। উসমানীয় মুসলমান সুলতানদের রাজধানী ইস্তাম্বুল নিয়ে খ্রিস্টান জাতির বিরোধ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা যাব নিকট প্রাচ্য বা বলকান সমস্যা সম্পর্কে কিছু ধারণা নিব। এখানে বলে রাখা ভালো, এই যে প্রাচ্য সমস্যা, এটাকে নিকট প্রাচ্য সমস্যা বলা হয়, বলকান সমস্যা বলা হয়, পূর্বাঞ্চলের সমস্যা বলা হয়। প্রাচ্য ইউরোপের পূর্বাঞ্চল। নিকট প্রাচ্য বা প্রাচ্য সমস্যাকে ইংরেজিতে ইস্ট এবং দ্য ইস্টার্ন কোস্টান হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রাচ্য হলো ইউরোপের পূর্বাঞ্চল অর্থাৎ আধুনিক এশিয়া, আর নিকট প্রাচ্য হলো ইউরোপ মহাদেশের পূর্ব অংশ বা পূর্বাঞ্চল। মূলত এই অঞ্চলটি দক্ষিণ পূর্বাঞ্চলের জাতি ও দেশসমূহকে ইঙ্গিত করে। পশ্চিম ইউরোপের রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের অবস্থানের দিক থেকে অঞ্চলটিকে প্রাচ্যের নিকটবর্তী মনে করে একে নিকট প্রাচ্য বলেও অভিহিত করেন। কারণ ভৌগোলিকভাবে প্রাচ্য হলো এশিয়া অঞ্চল। আবার ইস্তাম্বুলের উসমানীয় তুর্কি সুলতানদের কাছে এই অঞ্চলটি বলকান অঞ্চল। তুর্কি শব্দ বলকান অর্থ পাহাড় পর্বত। অঞ্চলটি ভৌগোলিক অবস্থান পাহাড় ও পর্বতে আবৃত। সুতরাং 18 শতকে এই অঞ্চলের সমস্যাটি পশ্চিমা রাজশক্তির কাছে প্রাচ্য সমস্যা আর উসমানীয় সুলতানের কাছে বলকান সমস্যা বলে অভিহিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব ভৌগোলিক অবস্থান। নিকট প্রাচ্যের বা বলকান অঞ্চলে ভৌগোলিক অবস্থান হলো ইজিয়ান সাগর ও দানিউব নদীর মধ্যবর্তী অঞ্চল, যার উত্তরে হাঙ্গেরি, দক্ষিণে ভূমধ্যসাগর, পশ্চিমে আটলান্টিক সাগর, পূর্বে ইজিয়ান ও কৃষ্ণ সাগর। এই ভৌগোলিক অঞ্চলের দেশগুলো হচ্ছে গ্রিস, আলবেনিয়া, সার্বিয়া, বুলগেরিয়া, রোমানিয়া প্রভৃতি। এই দেশগুলো তুরস্কের অধীন ছিল।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব নিকট প্রাচ্য সমস্যার বৈশিষ্ট্য ও প্রকৃতি এবং প্রাচ্য সমস্যার উদ্ভবের কারণ। প্রাচ্য সমস্যার পিছনে 4টি কারণ এখানে আমি এনেছি। আবারও বলছি, প্রাচ্য সমস্যা কথাটি একটি রাজনৈতিক টার্ম হিসেবে ব্যবহৃত। শব্দটি সৃষ্টি হয় 19 শতকের শুরু থেকে। 1815-এ নেপোলিয়নকে পতন ঘটিয়ে ইউরোপ শক্তিবর্গ ভিয়েনায় মিলিত হয়, তা ভিয়েনা সম্মেলন নামে পরিচিত। এই সম্মেলনে রাশিয়ার সম্রাট জার আলেকজান্ডার প্রাচ্য সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। বলকান অঞ্চলের এ সমসাময়িক ইউরোপের সমাজ ও রাজনীতি বিশ্লেষণ করলে নিকট প্রাচ্য সমস্যার পিছনে 4টি বৈশিষ্ট্য ও প্রকৃতি ধরা পড়ে, অর্থাৎ 4টি কারণ ধরা পড়ে। মোটামুটি ভাবে এই বৈশিষ্ট্যগুলি প্রাচ্য সমস্যা সৃষ্টির মূলে কাজ করেছে। এই 4টি কারণ কি কি? মুসলিম খ্রিস্টান সাম্প্রদায়িক মনোভাব, বলকান জাতিসমূহের মধ্যে জাতীয়তাবোধ, রাশিয়ার ধর্মীয় উন্মাদনা অর্থাৎ রাশিয়ার রাজনৈতিক আগ্রাসন, 4 ইংল্যান্ড, ফ্রান্স ও অস্ট্রিয়ার বলকান নীতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা এই বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণের দিকে যাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা মুসলিম খ্রিস্টান সাম্প্রদায়িক মনোভাব এ সম্পর্কে একটু আমরা বিশ্লেষণ করব। অনেক ইউরোপীয় ঐতিহাসিক মনে করেন যে 18 শতক থেকে তুরস্কের উসমানীয় মুসলিম সাম্রাজ্যে অবনতি শুরু হলে তখন থেকেই প্রাচ্য সমস্যার উদ্ভব হয়। ঐতিহাসিক মিলার এমনই উক্তি করেছেন। ঐতিহাসিক এল লিপসনও মনে করেন উসমানীয় সাম্রাজ্যের পতনের ইতিহাসের সঙ্গে বলকান জাতিসমূহের উত্থানের ইতিহাস পাশাপাশি জড়িত। এই দুই ইংরেজ ঐতিহাসিকের মন্তব্যের বিষয়টি আংশিক সত্য। উভয়ই খ্রিস্টান দেশগুলোর আগ্রাসন নীতি এড়িয়ে গেছেন, কিন্তু তার চেয়ে বড় সত্য যে পশ্চিম ইউরোপে ব্যাপক শিল্প বিপ্লব ঘটার পর তাদের মধ্যে খ্রিস্টান জাতীয়তাবোধ জাগ্রত হয়। বিশেষ করে রাশিয়ার জার সম্রাটগণ ইউরোপের খ্রিস্টান ধর্মাবলম্বীদের অভিভাবকত্বের দায়িত্ব নেয়। বলকান অঞ্চলের মানুষ ছিল জাতিতে স্লাভ আর ধর্মে খ্রিস্টান, কিন্তু তাদের সরকার ছিল তুর্কি মুসলমান। উসমানীয় সুলতানগণ মুসলিম বিশ্বে খলিফা হিসাবে পরিচিত ছিল। ইউরোপের খ্রিস্টান জগৎ ও রাজন্যবর্গ কোনো অবস্থাতেই ইউরোপে উসমানীয় মুসলিম সাম্রাজ্য মেনে নিতে পারেনি। বিষয়টি আর এক অর্থে হলো কালো মুসলিম শাসকের অধীনে সাদা খ্রিস্টান এরূপ উগ্র ধর্মীয় ও নৃতাত্ত্বিক মনোভাবও কাজ করেছে। ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করে বলকান জাতিসমূহের মধ্যে ধর্মীয় জাতীয়তাবোধ জাগ্রত করে। এর মূলে ছিল রাশিয়ার রাজ্য সম্প্রসারণ নীতি। উসমানীয় সাম্রাজ্যকে দুর্বল করার জন্য অপপ্রচার করে যে তুরস্ক সাম্রাজ্য ইউরোপের রুগ্ন ব্যক্তি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব দ্বিতীয় যে পয়েন্টটি বলেছিলাম, বলকান অঞ্চলের জাতিসমূহের মধ্যে জাতীয়তাবোধ কিভাবে জাগ্রত হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 18 শতকের শেষার্ধে এবং 19 শতকের প্রথমার্ধে ইউরোপে আধুনিক জাতীয়তাবাদের উদ্ভব ঘটে। এই জাতীয়তাবোধের পেছনে ফরাসি বিপ্লব ও পরবর্তীতে নেপোলিয়ন বোনাপার্টের শাসননীতি সক্রিয় ছিল। এর প্রভাবে উসমানীয় সাম্রাজ্যের অধীনস্থ বলকান দেশসমূহের মধ্যে জাতীয়তাবোধ অধিক জাগ্রত হয়, অর্থাৎ তাদেরকে
ফরাসি বিপ্লব, জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেতনা উদ্বুদ্ধ করেছিল, যার কারণে বলকান দেশসমূহের মধ্যে জাতীয়তাবোধ অধিক জাগ্রত হয়। এই নবজাগ্রত জাতীয়তাবোধের মধ্যে ধর্মীয় উন্মাদনা ক্রিয়াশীল ছিল, যা ইউরোপের অন্যান্য অঞ্চলের জাতীয়তাবাদের জাগরণে লক্ষ্য করা যায় না, কারণ বলকান অঞ্চল ছাড়া বাকি ইউরোপের জাতিসমূহ একই ধর্মের অর্থাৎ খ্রিস্টান প্রভাবাধীনে ছিল। বলকান বা ইউরোপের দিক থেকে প্রাচ্য বা পূর্বাঞ্চলে প্রায় ৮০ লাখ খ্রিস্টানের বসবাস ছিল। জাতিতে অধিকাংশই স্লাভ জাতি গোষ্ঠীভুক্ত। ফরাসি বিপ্লবের পরবর্তী 1830-এর জুলাই বিপ্লব এবং 1848-এর ফেব্রুয়ারি বিপ্লবের অনুপ্রেরণা এদের মধ্যে স্বাধীন হওয়ার চেতনা বিস্তার করে। তাই তুরস্ক সাম্রাজ্যে অধীনতা ছিন্ন করার প্রবণতা তাদের মধ্যে 18 শতক থেকে শুরু হয়ে যায়, আর এতে ধর্মীয় ভাবে ইন্ধন যোগায় রাশিয়ার জার সম্রাটগণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব রুশদের বাণিজ্য নীতি। কেন রাশিয়া যুগ যুগ ধরে বলকানের দিকে সাম্রাজ্যবাদ নীতি বহাল রাখে? এর কারণ সামরিক ও বাণিজ্য নীতি। রুশদের উগ্র বৈদেশিক নীতির উদ্দেশ্য ছিল সামরিক বাণিজ্যিক আধিপত্য বিস্তার। তুরস্কের অধীনে বলকান অঞ্চল থাকায় ভূমধ্যসাগরের জলপথ রুশদের হাতছাড়া হয়ে পড়ে, একই সঙ্গে নৌবাহিনী চলাচল বিঘ্ন ঘটে। রাশিয়ার উত্তরাঞ্চলের জলপথ অধিকাংশ সময় ঠান্ডা বরফে আচ্ছন্ন হয়ে বন্ধ থাকে, ফলে রাশিয়ার দক্ষিণ দিকের কৃষ্ণ সাগর, দার্দানেলিস, বসফরাস প্রণালী ব্যবহার অতি জরুরি। সামরিক দিক থেকে ভূমধ্যসাগরের উপর প্রভাব রাখাও জরুরি। এ পথটি কবজায় ধরতে পারলে পশ্চিম ইউরোপের শক্তিশালী দেশ ইংল্যান্ড, ফ্রান্সের বাণিজ্য জাহাজ, সামরিক পথ যে কোনো সময় রাশিয়া বন্ধ করে দিতে সক্ষম হবে। রাশিয়ার এই নীতিকে উষ্ণ জলনীতি বলা হয়। এই ধারণা থেকে রাশিয়া যতই আগ্রাসন চালায় বলকান অঞ্চলে, ইংল্যান্ড, ফ্রান্স ততই সতর্ক হয়ে অর্থনৈতিক বাধা প্রদান করে। ফলে ইংল্যান্ড ও ফ্রান্সের বলকান নীতি তুরস্ক সাম্রাজ্যের পক্ষে চলে যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা 4 নম্বর পয়েন্টের দিকে চলে যাব। 4 নম্বর পয়েন্টে কি বলেছিলাম মনে আছে? আমি বলে দিচ্ছি, ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়ার বলকান নীতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক কথায় রাশিয়ার জলনীতি এর বিপরীতে পশ্চিম ইউরোপের বৈদেশিক নীতি কি ছিল? এক কথায় এদের বলকান নীতি রাশিয়ার উগ্র সম্প্রসারণ নীতির বিরোধী ছিল। প্রথমে আসে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটার্নিকের নীতি। তিনি ইউরোপীয় সংঘ গঠন করে ইউরোপকে স্থিতাবস্থা বজায় রাখতে চান। তিনি রাশিয়ার আগ্রাসন চাননি, আবার কোনো জাতীয়তাবাদী আন্দোলনকেও সমর্থন করেনি, কারণ তুরস্কের মতো অস্ট্রিয়াও ছিল বিভিন্ন ধর্ম ও জাতি নিয়ে গঠিত বহুজাতিক রাষ্ট্র। কাজেই তুরস্কে ভাঙ্গন শুরু হলে তার ভাঙ্গন অস্ট্রিয়া সাম্রাজ্য আশ্রয় পড়তে পারে। অস্ট্রিয়ার নীতি ছিল ইউরোপের ভারসাম্য বজায় রাখা। প্রাচ্য সমস্যা তৃতীয় শক্তি বলা হয় ইংল্যান্ডকে। তার নীতি ছিল তুরস্ক রাজ্য টিকিয়ে রাখা। ইংল্যান্ডের কাছে ভূমধ্যসাগরীয় অঞ্চলে রাশিয়ার উপস্থিতি হবে ভয়ানক, তার চেয়ে তুরস্ক সাম্রাজ্য অধিক নিরাপদ। একই সঙ্গে ফ্রান্স আফ্রিকায় তার উপনিবেশ ঠিক রাখার জন্য রাশিয়ার উপস্থিতি বলকান অঞ্চলে চায়নি। এভাবে রাজনৈতিক ও সামরিক কারণে গোটা ইউরোপ বলকান নীতিতে জড়িয়ে পড়ে। ফলে এই অঞ্চলটি 19 শতকে উত্তপ্ত রাজনৈতিক আগ্নেয়গিরিতে পরিণত হয়। গ্রিক স্বাধীনতা যুদ্ধ ছিল বলকান সমস্যার প্রথম রাজনৈতিক অগ্ন্যুৎপাত।
তাই গ্রিক স্বাধীনতা যুদ্ধ আন্দোলনকালে উপর্যুক্ত বলকান পরিস্থিতি বিবেচনায় আনতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা, যেহেতু আমি প্রথমে বলেছিলাম আজকে আমাদের লেকচারের শিরোনাম ছিল প্রাচ্য সমস্যা এবং গ্রিক স্বাধীনতা যুদ্ধ, এ পর্যায়ে আমরা গ্রিক স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে ধারণা নিব। কিভাবে গ্রিক উসমানীয় সাম্রাজ্য থেকে স্বাধীনতা লাভ করলো। উনিশ শতকের প্রাচ্য বা বলকান সমস্যা বা সংকটের সঙ্গে প্রথমেই জড়িয়ে পড়ে গ্রিসের স্বাধীনতা সংগ্রাম ও যুদ্ধ। এর সময়কাল ছিল 1821 থেকে 1830 পর্যন্ত। গ্রিসের সমস্যা থেকে মূলত প্রাচ্য সমস্যার তীব্রতা বৃদ্ধি পায়, উত্তেজনাময় হয়ে ওঠে বলকান অঞ্চল। গ্রিস দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি প্রাচীন সভ্য জাতি। গ্রিক সভ্যতার শিক্ষা ও রাজনীতি বহু প্রাচীন। সালে তুর্কি উসমানীয় সুলতানগণ কনস্টান্টিনোপল অর্থাৎ দ্বিতীয় মোহাম্মদ কনস্টান্টিনোপল দখল করে নিলে অন্যান্য বলকান জাতির ন্যায় গ্রিকও তুরস্কের অধীনে চলে যায়। তারপর থেকে গ্রিক বলকান অঞ্চলের তুরস্কের শাসিত রাষ্ট্র। 17 শতকের শেষার্ধে এবং 18 শতকের প্রথম পাদে বলকান জাতি গোষ্ঠী জাতীয়তাবাদী চেতনায় জাগ্রত হয়। এদের মধ্যে গ্রিক জাতি প্রথম জাতীয়তাবাদে অধিক জাগ্রত হয়। এরা 1821 সময় থেকে স্বাধীনতা সংগ্রামে লিপ্ত হয়ে 1830 গিয়ে তুর্কি শাসন থেকে মুক্তি লাভ করে, অর্থাৎ স্বাধীনতা লাভ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব গ্রিক স্বাধীনতা সংগ্রামের কারণ। গ্রিকরা কেন স্বাধীনতা সংগ্রামে জেগে উঠল? এখানে কয়েকটি কারণ আমি দেখিয়েছি। 1 নম্বর, তুর্কি উসমানীয় শাসনে স্বায়ত্তশাসন ও ধর্মীয় স্বাধীনতা লাভ। 2 নম্বর কারণ দেখিয়েছি আমি বলকান অঞ্চলে সার্বীয়দের স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণা। 3 নম্বর দেখিয়েছি মুসলিম খ্রিস্টান বিদ্বেষ, অর্থাৎ এশিয়ায় মুসলিম শাসক, প্রজা হলো ইউরোপের খ্রিস্টান। 4 নম্বর কারণ দেখিয়েছি রাশিয়ার ধর্মীয় প্রচারণা। 5 নম্বর দেখিয়েছি প্রাচীন গ্রিক ঐতিহ্য ও স্বাধীনতাবোধ জাগ্রত। 6 নম্বর দেখিয়েছি আমি হেটাইরিয়া ফিলিক নামক গুপ্ত সমিতি গঠন ও গ্রিকদের ঐক্যবদ্ধকরণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো সম্পর্কে আমরা সংক্ষেপে কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা চলে যাব তুর্কি উসমানীয় শাসনে স্বায়ত্তশাসন ও ধর্মীয় স্বাধীনতা লাভ সম্পর্কে কিছু ধারণা নেওয়ার জন্য। অনেক ঐতিহাসিক মনে করেন গ্রিকরা তুর্কি জাতির শাসনে নিপীড়িত হয়েছে। তুর্কি শাসকগণ তাদের উপর অধিক কর আরোপ করেছিল, গ্রিকদের কোনো অধিকার ছিল না। গবেষকদের মতে গ্রিকদের স্বাধীনতা সংগ্রামের এটাই অন্যতম কারণ। এ ধরনের দোষারোপ ইতিহাসে বস্তুনিষ্ঠ নয়, বরং যা ঘটেছিল তা ওই দোষারোপের বিপরীত। এ প্রসঙ্গে ঐতিহাসিক লিপসন বলেন, তুরস্ক সুলতানদের শাসনে গ্রিকরা অধিক স্বায়ত্তশাসন ভোগ করে। তারা স্বাধীন মতামত ও ধর্ম পালনে মুসলিম শাসকদের কাছ থেকে সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করেছিল। সেই পরিমাণ ধর্মীয় স্বাধীনতা ও স্বায়ত্তশাসন অস্ট্রিয়ার অধীনে প্রটেস্টান্টিনগণ এবং আয়ারল্যান্ডের অধীনে ক্যাথলিকগণ কখনো লাভ করতে পারেনি। সমকালীন সুলতানদের অধীনে সরকারি উচ্চ পদগুলোতে গ্রিক নাগরিক চাকরি লাভ করেছেন। এখন প্রশ্ন, কেন গ্রিক জাতীয়তাবাদ মাথাচাড়া দিয়ে উঠল? ঐতিহাসিকদের একাংশ মনে করেন ওই ধর্মীয় স্বাধীনতা ও স্বায়ত্তশাসনই এদের নতুন করে সচেতনতা জাগ্রত করে। ধর্মের স্বাধীনতা, শিক্ষা, সুযোগ, সম্পত্তি রক্ষা ও সঞ্চয়, যোগ্যতা অনুসারে সরকারি চাকরি লাভ ইত্যাদি গ্রিকদের পশ্চাৎপদতা দূর করে এবং আধুনিক জাতীয়তাবোধে
উদ্বুদ্ধ করে। আর এ সময় ফরাসি বিপ্লবের চেতনা এবং পশ্চিম ইউরোপের জাতীয়তাবাদ গ্রিকদের প্রভাবিত করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব বলকান অঞ্চলে সার্বীয়দের স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণা। বলকান অঞ্চলে প্রথম স্বাধীনতা লড়াই শুরু করেছিল সার্বিয়া। সার্বিয়া 1804-এ তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ করে। বলকান অঞ্চলের এ দেশটি দক্ষিণ পূর্ব ইউরোপের ঠিক পশ্চিমে অবস্থিত এবং গ্রিসের প্রতিবেশী। কারাজর্জ নামক এক বিদ্রোহী ছিলেন সার্বিয়ানদের নেতা। স্লাভ ভাষাভাষী সার্বিয়ানদের বিদ্রোহকে তুরস্কের সুলতান দমন করতে সক্ষম হন। কারাজর্জের পর সার্বিয়া সংগ্রামে নেতৃত্ব দেন মিলোচ ব্রেনোভিচ। মিলোচ তুরস্কের সুলতান থেকে অধিক স্বায়ত্তশাসন আদায় করেন। সার্বিয়ানরা স্বাধীনতা লাভ করতে পারেনি, কিন্তু স্বাধীনতা সংগ্রাম প্রতিবেশী গ্রিককে অনুপ্রাণিত করে। অর্থাৎ বলকান অঞ্চলে প্রথম বিদ্রোহের বীজ সূচিত হয় সার্বিয়ানদের দ্বারা। আজ এর সুফল লাভ করে গ্রিকরা 1830 সালে। এরপর যে আমরা একটু বিশ্লেষণ করব মুসলিম খ্রিস্টান বিদ্বেষ। দেখা গেল এশিয়ার মুসলিম শাসক আর প্রজা হলো ইউরোপের খ্রিস্টান। পূর্বে বলা হয়েছে বলকান বা প্রাচ্য সমস্যা উত্তরণের পেছনে ধর্মীয় কারণ ছিল। মুসলিম শাসক ছিলেন তুর্কি সুলতানগণ। তুর্কি মুসলিম শাসকদের দ্বারা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করা সত্ত্বেও খ্রিস্টান ধর্মাবলম্বী গ্রিকরা বিদ্রোহ করে। গ্রিকরা ছিল খ্রিস্টান ধর্মের অনুসারী। ধর্মীয় প্রচারণা সৃষ্টির ক্ষেত্রে ইন্ধন জুগিয়েছিল রাশিয়ার সরকার, জার সম্রাটগণ। গ্রিক ধর্মযাজকরা মুসলিম সুলতানদের বিতাড়িত করে খ্রিস্টান কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য গ্রিসবাসীকে আহ্বান জানায়। এছাড়া কৃষ্ণবর্ণের মুসলমান আর সাদা বর্ণের গ্রিক এরূপ নৃতাত্ত্বিক বিদ্বেষ ছড়িয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব রাশিয়ার ধর্মীয় প্রচারণা সম্পর্কে কিছু ধারণা নেওয়ার জন্য। রাশিয়া 17 শতক থেকে তুরস্কের বিরুদ্ধে উষ্ণ জলনীতি গ্রহণ করে বলকান জাতিগুলোকে উত্তেজিত করতে থাকে। ভূমধ্যসাগরীয় জলপথে রাশিয়ার আধিপত্য বিস্তারের লক্ষ্যে রাশিয়া, গ্রিক, সার্বিয়া, ক্রিট অঞ্চল দখল করতে চায়। এই লক্ষ্যে তুরস্কের উসমানীয় সুলতানদের সে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করতে চেয়েছিল। রাশিয়া বলকান অঞ্চলে গ্রিক জাতিকে ইসলাম ধর্মের অনুসারী সুলতানদের অধীনতা থেকে মুক্ত হওয়ার জন্য আহ্বান জানায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা বিশ্লেষণ করব প্রাচীন গ্রিক ঐতিহ্য ও স্বাধীনতাবোধ জাগ্রত। উই আর অল গ্রিকস। 18 শতকে ফরাসি বিপ্লবের মন্ত্র স্বাধীনতা, সাম্য গ্রিসে প্রবেশ করে। গ্রিকরা জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিত হয়। তাদের সাহিত্যিকগণ গ্রিসের প্রাচীন সভ্যতা ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। কবি বাইরন, কবি শেলি এরা গ্রিকদের সামনে প্রাচীন ঐতিহ্য গৌরব তুলে ধরে জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করেন। এছাড়া বিখ্যাত জাতীয়তাবাদী নেতা কুরায়েস গ্রিকদের স্বাধীনতার মন্ত্রে ঐক্যবদ্ধ করেন। তার বই ও লেখনী জার্মান নেতা লুথারের সংকলিত বাইবেলের ন্যায় গ্রিসবাসীকে রোমাঞ্চিত করে। গ্রিক নিজেকে প্রাচীন হেলেনীয় বলে মনে করে। কবি শৈলী লেখেন, উই আর অল গ্রিকস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা হেটাইরিয়া ফিলিক নামক গুপ্ত সমিতি গঠন ও গ্রিকদের ঐক্যবদ্ধকরণ একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রতিবেশী সার্বিয়ানদের আন্দোলনের সময় গ্রিসে কয়েকটি গুপ্ত সংগঠনের উদ্ভব হয়েছে। এসব সংগঠনের উদ্দেশ্য ছিল বিধর্মী মুসলমানদের বিরুদ্ধে খ্রিস্টান ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করা। এই সকল গুপ্ত সংস্থার অন্যতম ছিল হেটাইরিয়া ফিলিক। এই গুপ্ত সংস্থাটি পরাধীন ইতালির কার্বোনারি সংস্থার সঙ্গে তুলনা করা যায়। 1814-তে হেটাইরিয়া ফিলিক গঠিত হয়। 4 জন গ্রিক বণিক ওডেসা শহরে এই গুপ্ত সংস্থাটি তৈরি করেন। মাত্র 6 বছরে 1820-এ পৌঁছে এদের সদস্য সংখ্যা 2 লাখে উপনীত হয়। এদের একমাত্র উদ্দেশ্য ছিল ইউরোপ থেকে তুর্কি সাম্রাজ্য ধ্বংস করে প্রাচীন গ্রিক সাম্রাজ্য আবার স্থাপন করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ্রিসের স্বাধীনতা সংগ্রাম যুদ্ধে হেটাইরিয়া ফিলিকের বিশেষ ভূমিকা ছিল। গ্রিক স্বাধীনতা সংগ্রামের কয়েকটি পর্যায়ে লক্ষ্য করা যায়। প্রথম পর্যায়ে 1821 থেকে 25, দ্বিতীয় পর্যায়ে 1825 থেকে 27, তৃতীয় পর্যায়ে 1827 থেকে 32, প্রথম পর্যায়ে 1821 থেকে
1825 আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ্রিক স্বাধীনতা যুদ্ধের ঘটনা প্রবাহ সম্পর্কে এখন আমি তোমাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলে নিচ্ছি গ্রিকদের সহিংস নীতি, সুলতান দ্বিতীয় মোহাম্মদের ভূমিকা, তারপর ইপসিলান্টির নেতৃত্বে হেটাইরিয়া ফিলিক, গুপ্ত আন্দোলন ও মেরিয়ার বিদ্রোহ 1825 খ্রিস্টাব্দে, মুরিয়ার বিদ্রোহ 1825 খ্রিস্টাব্দে। এরপর এই পর্যায়ে দ্বিতীয় পর্ব 1825 থেকে 27। দ্বিতীয় পর্বে আমরা দেখতে পাচ্ছি গ্রিক স্বাধীনতা আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে মিশরের গভর্নর মোহাম্মদ আলী গ্রিক স্বাধীনতা যুদ্ধে যোগদান করেন। এরপর অস্ট্রিয়া ইংল্যান্ডের মধ্যস্থতায় রাশিয়া তুরস্ক সমঝোতা করে। এতে আমরা দেখতে পাচ্ছি গ্রিকদের অধিকতর স্বায়ত্তশাসন প্রদান করা হয়। এরপরে যে ঘটনা প্রবাহ নাবারিনের যুদ্ধ 1827 সালে। আর এই পর্যায়ে গ্রিসের স্বাধীনতা সংগ্রামের তৃতীয় পর্ব, অর্থাৎ তৃতীয় পর্ব হলো 1827 থেকে 30। তো নাবারিনের যুদ্ধ সংঘটিত হয় 1827 সালে। ইংল্যান্ড ও ফ্রান্সকে সঙ্গে টানতে সক্ষম হয়েছিল রাশিয়া। ত্রিশক্তি মিলিত হয়ে তুর্কি নৌবহরের মুখোমুখি হয়। উভয় বাহিনীর সেনা মোতায়েন ছিল গ্রিসের উপকূলে নাবারিন নামক স্থানে। নাবারিন ইজিয়ান সাগরের উপকূলে উপস্থিত গ্রিসের দ্বীপাঞ্চল। আকস্মিক ত্রিশক্তির বোমা আক্রমণে তুর্কি নৌবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই যুদ্ধটি ঘটে 1827 সালের 20 অক্টোবর। তুরস্কের নৌবাহিনীর পরাজয় গ্রিক বিপ্লবীরা উজ্জীবিত হয়। এদের স্বাধীনতা সংগ্রাম আরো এক ধাপ এগিয়ে আসে, কিন্তু গ্রিস তুরস্ক সংঘর্ষের অবসান ঘটেনি। গ্রিসের স্বাধীনতা সংগ্রামের তৃতীয় বা শেষ পর্ব নাবারিনের ঘটনায় গোটা ইউরোপের খ্রিস্টানরা আনন্দ উল্লাস করে, বিশেষ করে রাশিয়া অধিক আনন্দ পায়। মুসলমানরা একে ধর্মযুদ্ধ বলে ঘোষণা করে। সুলতান দ্বিতীয় মোহাম্মদ 1828 ইস্তাম্বুল শহরে ওলামাদের সমাবেশ ডাকেন। নাবারিনের পরাজয়ে তুর্কি বাহিনী নতুন করে গ্রিসে তাদের আধিপত্য বজায় রাখতে বদ্ধপরিকর হয়। গ্রিস সমস্যা খ্রিস্টান মুসলমান সমস্যায় পরিণত হয়। ইতিমধ্যে ইংল্যান্ড গ্রিস পক্ষ ত্যাগ করে পূর্বের নীতিতে চলে যায়, কারণ তুর্কিরা বলকান অঞ্চলে পরাজিত হলে রাশিয়ার প্রভাব বৃদ্ধি পেতে পারে। 1828-এর 29 জানুয়ারি ব্রিটিশ রাজা পার্লামেন্টের ভাষণে নাবারিনের পরিণতিকে দুর্ঘটনা বলে মন্তব্য করেন এবং দুঃখ প্রকাশ করেন। ইংল্যান্ড ত্যাগ করায় রাশিয়া এককভাবেই তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। রাশিয়া সম্রাট তখন জার নিকোলাস। তিনি ইউরোপের শক্তিধর রাষ্ট্র ইংল্যান্ড, ফ্রান্স ও অস্ট্রিয়ার প্রতিবাদ অগ্রাহ্য করেই যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা আলোচনা করব আড্রিয়ানোপলের সন্ধি ও গ্রিসের স্বাধীনতা লাভ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাশিয়ার সেনাবাহিনী মলডেভিয়া ও ওয়ালাচিয়া দখল করে। আড্রিয়ানোপলের সন্ধি ও গ্রিসের স্বাধীনতা লাভ। রাশিয়ার সেনাবাহিনী মলডেভিয়া ও ওয়ালাচিয়া দখল করে। তারা সামরিক দিক দিয়ে অত্যন্ত কৌশলগত স্থান দারদানিলিস প্রণালীতে প্রবেশ করে। উভয় বাহিনী আড্রিয়ানোপল নামক স্থানে মুখোমুখি হয়। ইউরোপের রুগ্ন ব্যক্তি তুরস্ক চুক্তি করতে এ পর্যায়ে বাধ্য হয়। ইতিহাসে এই চুক্তি আড্রিয়ানোপলের সন্ধি বলে স্বীকৃতি লাভ করে। 1829 সালের 14 সেপ্টেম্বরে এ সন্ধি স্বাক্ষরিত হয়। এ পর্যায়ে আমরা জেনে নিব আড্রিয়ানোপলের
সন্ধির চুক্তির মূল বিষয়বস্তু কি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আদ্রিয়ানোপল সন্ধির চুক্তির মূল বিষয়বস্তুগুলো ছিল: তুরস্ক গ্রিসের স্বাধীনতা স্বীকার করে নিবে, রাশিয়া, ইংল্যান্ড ও ফ্রান্সের তত্ত্বাবধানে গ্রিসের রাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সে অনুযায়ী 1832 সালে প্রিন্স পটু গ্রিসের নিয়মতান্ত্রিক রাজা নির্বাচিত হন। চুক্তির অপর দুটি শর্ত ছিল রাশিয়ার সম্পূর্ণ অনুকূলে। এতে বলা হয়, গ্রিসের মলডেভিয়া ও ওয়ালাচিয়া প্রদেশ রাশিয়ার অধীনে থাকবে, তবে তারা পূর্ণ স্বায়ত্তশাসন ভোগ করবে। তুরস্কের অধীনে থাকা বসফরাস ও দারদানেলিস প্রণালীতে রাশিয়ার বাণিজ্য জাহাজ অবাধে বিচরণ করতে পারবে। গ্রিসের স্বাধীনতা লাভের পরই বলকান অঞ্চলে তুরস্ক সাম্রাজ্যের ভাঙ্গন শুরু হয় আর প্রতিবেশী রাশিয়ার প্রভাব বৃদ্ধি পায়। এভাবে গ্রিসের সংগ্রামের তৃতীয় পর্ব শেষ হয়। তুরস্ক দীর্ঘ 200 বছর শাসনের পর বলকান অঞ্চলে তার বাস্তবতা মেনে নিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব ইউরোপের রাজনীতিতে গ্রিক স্বাধীনতা সংগ্রামের গুরুত্ব ও ফলাফল। কঠিন পরীক্ষার সম্মুখীন বলকান অঞ্চলে উসমানীয় সাম্রাজ্য। এখানে আমি 4টি গুরুত্বপূর্ণ পয়েন্ট আনার চেষ্টা করেছি। এই পয়েন্টগুলির নাম হলো: ইউরোপের রক্ষণশীল রাজনীতির ভাঙ্গন সৃষ্টি, 2 তুরস্কের ওসমানীয় সাম্রাজ্যে ভাঙ্গন, 3 বলকান অঞ্চলে রাশিয়ার প্রভাব বৃদ্ধি, 4 খ্রিস্টান মুসলিম দ্বন্দ্ব শুরু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা এগুলোর একটু বিশ্লেষণের দিকে যাব। প্রথমে চলে যাব আমরা ইউরোপীয় রক্ষণশীল রাজনীতির ভাঙ্গন সৃষ্টি কিভাবে হয় এ সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। নেপোলিয়নের পতনের পর ভিয়েনা কংগ্রেসের মাধ্যমে ইউরোপে শুরু হয় রক্ষণশীল রাজনীতি। 1815 সালে অনুষ্ঠিত ভিয়েনা বৈঠকে ইউরোপের শক্তিধর রাষ্ট্র ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া উপস্থিত ছিল। সিদ্ধান্ত হলো, আর বিপ্লব নয়, আর আন্দোলন নয়, সর্বত্র স্থিতাবস্থা বজায় রাখতে হবে। কিন্তু 15 বছর পরে গ্রিক বিদ্রোহের উদ্ভব হয় এবং স্বাধীনতা লাভ করে। তাই গ্রিক স্বাধীনতা ছিল ইউরোপের রক্ষণশীল রাজনীতির স্থিতাবস্থা। এরপর যে আমরা চলে যাব তুরস্কে উসমানীয় সাম্রাজ্যে ভাঙ্গন, অর্থাৎ প্রাচ্য বা বলকান অঞ্চলে জাতীয়তাবাদ আন্দোলনের সূচনা ঘটে। ইউরোপের দক্ষিণ পূর্বাঞ্চল নিকট প্রাচ্যের দেশগুলো ছিল উসমানীয় সুলতানদের শাসনাধীন। তুর্কি শাসকরা এই অঞ্চলকে বলকান বলে অভিহিত করত। গ্রিসের স্বাধীনতা আন্দোলন সফল হওয়ার এখানকার অন্যান্য জাতিগুলো স্বাধীনতার ডাক দেয়। গ্রিসের পরে রোমানিয়া, সার্বিয়া, বুলগেরিয়া, আলবেনিয়া 20 শতকের শুরুতে উসমানীয় সাম্রাজ্য থেকে আলাদা হয়ে যায়। সুতরাং গ্রিসের স্বাধীনতা প্রাপ্তি ছিল বলকান অঞ্চলে বিভক্ত হওয়ার প্রথম সূচনা পর্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব বলকান অঞ্চলে রাশিয়ার প্রভাব বৃদ্ধি কিভাবে হলো এ সম্পর্কে একটু ব্যাখ্যা করব। পূর্বেই বলা হয়েছে, প্রাচ্য সমস্যার সৃষ্টিকারী দেশ ছিল রাশিয়া। রাশিয়া ইউরোপের পূর্বাঞ্চলে শক্তিশালী দেশ। ধর্ম এবং জাতিগতভাবে বলকান অঞ্চলের সঙ্গে রাশিয়ার অভিন্ন মিল রয়েছে। আবার শক্তিশালী রাশিয়া ভূমধ্যসাগরীয় অঞ্চলে তার সামরিক ও বাণিজ্যিক প্রভাব বিস্তার করতে চায়।
আর ভূমধ্যসাগরীয় অঞ্চলের বলকান জাতিগুলো ছিল তুরস্কের শাসনাধীন। এজন্যই গ্রিস আলাদা হওয়ার পিছনে রাশিয়া সরাসরি সহযোগিতা করেছে। এবার আড্রিয়ানোপলের সন্ধিতে তুরস্কের সুলতান গ্রিসকে স্বাধীনতা প্রদান করেন। গ্রিস স্বাধীনতা পেল, কিন্তু লাভবান হলো রাশিয়া বলকান অঞ্চলে আধিপত্য লাভ করে। এই আধিপত্য লাভে ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া সতর্ক অবস্থান নেয়। এ দেশগুলির নিকট ভূমধ্যসাগরীয় বলকান অঞ্চলে রাশিয়া থেকে তুরস্কের মুসলিম সাম্রাজ্য অধিক নিরাপদ ছিল। এ প্রভাব থেকে 1854 থেকে 64-তে ক্রিমিয়ার যুদ্ধ হয়, যার একদিকে রাশিয়া, অন্যদিকে ব্রিটেন, ফ্রান্স ও তুরস্ক ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব খ্রিস্টান মুসলিম দ্বন্দ্ব একটু বিশ্লেষণের দিকে। ইস্তাম্বুলের উসমানীয় বংশের সুলতান দ্বিতীয় মাহমুদের সময় বলকান অঞ্চলের গ্রিস আলাদা হয়ে যায়। এই বিদ্রোহ খ্রিস্টান মুসলিম সাম্প্রদায়িক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটে। সমগ্র খ্রিস্টান ইউরোপে মুসলিম বিদ্বেষী ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে, আর রাশিয়া এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। রাশিয়ার জার আলেকজান্ডার খ্রিস্টান ভাবধারায় 1816 সালে পবিত্র চুক্তি জারি করেছিল, আর এর সদস্য ছিল ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া ও রাশিয়া। গ্রিসের স্বাধীনতা আন্দোলনের মূলে ধর্মীয় উপাদান ক্রিয়াশীল ছিল। উসমানীয় সাম্রাজ্যের ইসলাম ধর্মাবলম্বী এবং বিদ্রোহীরা খ্রিস্টান হওয়ায় ইউরোপীয় রাজনীতি এবং কূটনীতিতেও ধর্মীয় উপাদান বিদ্যমান থাকে। এই ধর্মীয় উন্মাদনা তুরস্কে উসমানীয় খেলাফতের ক্ষেত্রে ইউরোপকে আরো বেগবান করে। সুতরাং দেখা যাচ্ছে বলকান অঞ্চলের রাজনীতি প্রচন্ডভাবে গোটা ইউরোপকে প্রভাবিত করে। অতএব ঐতিহাসিকের ভাষায় বলতে পারে, দি ফার্স্ট ফেজ অফ দ্য ইস্টার্ন কোশ্চেন দাস কেম টু অ্যান এন্ড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাচ্য সমস্যা এবং গ্রিক স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে এই পর্যন্ত আমি তোমাদের সামনে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা এই জিনিসগুলো যদি মনোযোগ সহকারে শোনো, প্রাচ্য সমস্যা, নিকট প্রাচ্য সমস্যা, বলকান সমস্যা, পূর্বাঞ্চলীয় সমস্যা, এগুলো সম্পর্কে খানিকটা ধারণা তোমাদের মধ্যে আসবে। পাশাপাশি প্রাচীন সভ্যতার একটি কেন্দ্র গ্রিস, এই গ্রিস একটা সময় উসমানীয় সুলতানদের অধীনে চলে যাওয়ার পরে তারা কিভাবে আবার তাদের মধ্যে কিভাবে জাতীয়তাবোধ জাগ্রত হয়, জাতীয়তাবোধ জাগ্রত হওয়ার মধ্যে তারা কিভাবে স্বাধীনতার দিকে অগ্রসর হয়ে এক পর্যায়ে স্বাধীনতা অর্জন করে, এই জিনিসগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে এগুলো শ্রবণ করো, তাহলে পরীক্ষায় আসুক, পরীক্ষাতে যদি ক বিভাগের প্রশ্ন, খ বিভাগের প্রশ্ন এবং গ বিভাগের প্রশ্ন আসে, তোমরা সুন্দরভাবে লিখতে পারবে। এই জিনিসগুলো আলোচনা করতে গিয়ে যে সমস্ত বই থেকে আমি সহযোগিতা নিয়েছি, সহায়ক গ্রন্থ, এ হিস্ট্রি অফ মডার্ন টাইমস ফ্রম 1789, আধুনিক ইউরোপের ইতিহাস, ডক্টর ইমরান জাহান, ইউরোপের রাজনীতি ও কূটনীতি, ঢাকা বিশ্ববিদ্যালয়, আবুল কালাম স্যারের লেখা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার লেকচার এখানেই সমাপ্তি করতে যাচ্ছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও বলছি, তোমরা সবাই এই দুর্যোগকালীন মুহূর্তে নিজেদেরকে সেফ রাখবে। তুমি যদি নিজে সেফ থাকো, তোমার পরিবার সেফ থাকবে, তোমার পরিবার সেফ থাকলে সমাজ সেফ থাকবে, পুরা দেশ সেফ থাকবে। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার লেকচার এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।